নমস্কার, আমি প্রীতি। বাংলা কাহিনী কথায় সকল প্রিয় শ্রোতা বন্ধুকে জানাই আজকের অলৌকিক পর্বে সুস্বাগতম। আপনারা শুনছেন লেখক মনোজ সেনের লেখা ভৌতিক গল্প ইন্দ্রিয়ের ওপারে। এটি তৃতীয় পর্ব। এইভাবে 2 বছর কাটল। এর মধ্যে রঙ্গলাল 4টে রাগ শিখল: ইমন, জয় জয়ন্তী, যোগিয়া আর আশাবরী। তারপরে ওস্তাদজি অসুস্থ হয়ে পড়লেন। সেই অসুখ থেকে আর উঠলেন না। সারা থামলের লোক মিলে সেবা করেও কোনো লাভ হলো না। তবে সেই অসুখের মধ্যেও ওস্তাদজি শুনতাম বারবার রঙ্গলালকে বলতেন, আমার দুঃখ রয়ে গেল, আমি তোমাকে তৈরি করে দিয়ে যেতে পারলাম না। আমি তোমাকে শেখাতে পারলাম না কিভাবে প্রাণ ঢেলে বাজাতে হয়। তুমি খুবই মন দিয়ে বাজাও, তাতে তোমার সুরটা শুদ্ধ হয়, কিন্তু প্রাণ দিয়ে বাজাও না, তাই সেটা সুন্দর হয় না। সঙ্গীতের উদ্দেশ্য ব্যাকরণ মেনে কতগুলো সুরকে ঠিক মতো পরপর সাজানো নয়। তার উদ্দেশ্য শ্রোতাকে একটা অবিস্মরণীয় অভিজ্ঞতায় নিয়ে যাওয়া। সেটা করতে হলে তোমার ভেতরের সবটুকু মাধুর্য ঢেলে দিতে হবে যে। ওস্তাদজির মৃত্যুর পর রঙ্গলাল একদম পাল্টে গেল। সে গম্ভীর হয়ে গেল। তার ইতিহাস চর্চা, জমিদারি দেখাশোনা সব বন্ধ হয়ে গেল। সব সময় সে ওই 4টে রাগের রেওয়াজ করে চলল। আমাদের বলতো, আমি যেভাবে হোক প্রাণ ঢেলে বাজাবই। গুরুজির সুর আমার কানে লেগে রয়েছে, সেই সুর তুলবই তুলব। কিন্তু প্রতিজ্ঞা করা এক কথা, আর সেটা পালন করা অন্য ব্যাপার। শত চেষ্টা করেও কিন্তু রঙ্গলালের বাজনার কোনো উন্নতি হলো না। সেই একঘেয়ে বিরক্তিকর ঘ্যানঘ্যানানি বাজনা। আমি যে সামান্য গান বুঝি, আমার পক্ষেও বলা সম্ভব যে ওর বাজনা কেবল খারাপ নয়, রীতিমতো অসহ্য। আমি নৃপেনবাবুকে এইখানে বাধা দিয়ে জিজ্ঞেস করলাম, তাই যদি হবে তাহলে উনি শেখান কি করে? নৃপেনবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর কি করে? 3 বছর আগে কুলভূষণ বাবু ওই একটা মিউজিক ডিপার্টমেন্ট খুলেছেন, মূলত বোধহয় ভাইকে কিছুটা কাজে কর্মে রাখবার জন্যে। নইলে ভাইটা পাগল হয়ে যাবে এই ভয়ে ছিল বোধহয়। আর ভাইও সেই রকমই শেখাচ্ছে। কোনো ছাত্রই তো দেখলাম 5-6 মাসের বেশি টিকছেন না। তবে কি জানেন, রঙ্গলাল ভালো বাজান কি খারাপ বাজান তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু মানুষটাই যদি পাল্টে যায় তবে বন্ধু হিসেবে অবশ্যই যায় আসে। সেই জন্যেই সন্তোষের কাছে আপনার মন্তব্য শুনে আমি এখানে দৌড়ে এসেছি। তবে কি রঙ্গলালের সাধনা এতদিনে সফল হলো? আমি তো এই কিছুদিন আগেই শুনেছি, তখন তো কোনো পরিবর্তন লক্ষ্য করিনি। তবু হয়তো হতেও পারে। তাহলে এইবার ওকে স্বাভাবিক জীবনে টেনে আনা যেতে পারে। কিন্তু আপনার কথা শুনে বুঝলাম আমাদের আশা অমূলক। আদৌ ঘুমের মধ্যে আপনি যা শুনেছেন সেটা বেশিরভাগই আপনার কল্পনা। তবে সব রহস্যের যে সমাধান হলো তা নয়। প্রথমত, বছর 2 আগে যবে থেকে রঙ্গলাল ওই 4 তলার ঘরটায় আশ্রয় নিয়েছে, তবে থেকেই ও কেমন একটা সন্ত্রস্ত হয়ে রয়েছে। কিসের যেন ভয়। প্রশ্ন করেও জবাব পায়নি। আর আজকাল তো আমাদের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছে। আর দ্বিতীয়ত, সন্তোষের কাছে শুনেছেন নিশ্চয়ই সারা রাত ওই ঘর থেকে বাজনার শব্দ আসে। তবে কি ও একদম উন্মাদ হয়ে গেছে?
অথচ কথা যখন বলে তখন তো বেশ স্বাভাবিক মনে হয়। তৃতীয়ত, আপনি আসার বছর খানেক আগে ওই ঘরে কিছুদিন থেকে গিয়েছেন কুলভূষণ বাবুর এক বন্ধু হরিনাথ চাটুর্যে। হরিনাথ বাবুর নাম আপনি শুনে থাকবেন। এককালে উনি বেশ ভালো হারমোনিয়াম বাদক বলে পরিচিত ছিলেন। উনি যাওয়ার সময় কুলভূষণ বাবুকে যা বলে গেছেন তা প্রায় আপনি যা বলছেন তাই, কেবল অতিরিক্তের মধ্যে রয়েছে ওই যে 4টে রাগের নাম বললাম, সেগুলো ছাড়াও আরও কিছু দুষ্প্রাপ্য এবং দুরূহ রাগও নাকি তাঁর কানে এসেছিল। তা হরিনাথ চাটুর্যে তো আবার নেশা টেশা করার ব্যাপারেও কিছু কম যান না। কাজে অতিরিক্তটুকু বাদ দিলে যা থাকে তা বোঝা যাচ্ছে তিনিও আপনারই মতো কল্পনার শিকার হয়েছিলেন। নৃপেনবাবু যত সহজে সমস্ত ব্যাপারটা বুঝে গেলেন, আমার পক্ষে কিন্তু সেটা সম্ভব হলো না। যে সুর আমি শুনেছি সেটা অর্ধঘুমন্ত মস্তিষ্কের কল্পনা, বা যা হরিনাথ চাটুর্যে শুনেছিলেন সেটা আফিমের নেশা থেকে উদ্ভূত, এটা চট করে মেনে নেওয়া কঠিন। তাহলে সমস্ত ঘটনাটারই একটা যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা থাকা দরকার। এক হতে পারে রঙ্গলালের খারাপ বাজানোটা একটা বাইরের ধোঁকার টাটি। তিনি একলব্যের মতো নিভৃতে সাধনা করে চলেছেন এবং যতদিন না পারফেকশনে পৌঁছবেন ততদিন তিনি আত্মগোপন করেই থাকবেন। কিন্তু সেখানে প্রশ্ন থাকে, তাহলে তার এত ভয় কিসের? তিনি যদি ধরা পড়েও যান যে তিনি সত্যি সত্যি খারাপ বাজান না, তাহলে কি তার কোনো ক্ষতির সম্ভাবনা আছে? কি ধরনের ক্ষতি? সারা রাত ধরে বাজানোই বা কেন? লোকজনের কাছ থেকে এত দূরে দূরে থাকাই বা কেন? আর এক হতে পারে, হয়তো রাত্রের বাজানোটা রঙ্গলাল বাজানি না, বাজায় অন্য কেউ। গান পাগল রঙ্গলাল হয়তো কাউকে এনে আটকে রেখেছেন ওই ঘরে, সেই সারা রাত বাজায় আর রঙ্গলালের সুরের পিপাসা মেটায়। ব্যাপারটা বেআইনি, তাই রঙ্গলালের এত ভয়। কিন্তু 2 বছর ধরে একজন লোককে এভাবে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখা কি সম্ভব? এই সব ভাবতে ভাবতে মেসে ফিরছিলাম। আগেই বলেছি, মেসে আসতে গেলে রাজ কলেজের মাঠের পাশ দিয়ে আসতে হয়। সেখানে আসতেই একটি ছেলে আমাকে ডাকলো, বলল, আপনি তো চিত্তপ্রসাদ রায়, মাস্টারমশাই আপনাকে একবার ডাকছেন। আমি জিজ্ঞেস করলাম, কোন মাস্টারমশাই? ছেলেটি বলল, আমাদের গানের মাস্টারমশাই। তিনি ওই দোতলার কোণের ঘরটায় আপনার জন্য অপেক্ষা করছেন। অর্থাৎ রঙ্গলাল। ভালোই হলো, আমি গিয়ে আলাপ করব ভেবেছিলাম, এখন তো দেখছি তিনিই স্বয়ং ডেকে পাঠিয়েছেন। অতএব তাড়াতাড়ি পা চালিয়ে দিলাম দোতলার কোণের ঘরের উদ্দেশ্যে। সেটাই মিউজিক ডিপার্টমেন্ট। সারা ঘর জুড়ে গালিচা পাতা, তার উপর ইতস্তত কিছু সেতার, এসরাজ, হারমোনিয়াম ইত্যাদি পড়ে রয়েছে। একধারে কয়েকটা আলমারি ভর্তি কিছু বই আর খাতাপত্র। তাদের সামনে একটা তাকিয়ায় ঠেস দিয়ে গালচের ওপর আড় হয়ে শুয়েছিলেন গতকাল ভোরে মেসের ছাদে দেখা সেই ভদ্রলোক। আমাকে দেখে তিনি সোজা হয়ে বসলেন, একটা হাত অলসভাবে সামনে মেলে দিয়ে বললেন, বসুন। আমি একটা নমস্কার করে তার সামনে বসে পড়লাম। রঙ্গলাল তার কোনো প্রত্যাভিবাদন না করে কিছুক্ষণ বিষণ্ণ দৃষ্টিতে আমাকে দেখে বললেন,
আপনি গান কিছু বোঝেন? আমি মৃদু হেসে বললাম, খুবই সামান্য। এবারে রঙ্গলালের দৃষ্টিটা কিছুটা কঠিন হলো। বললেন, তাহলে যা বোঝেন না তার উপরে মন্তব্য করেন কেন? আমি প্রশ্ন করলাম, কোন মন্তব্য? রঙ্গলাল বললেন, আপনি নৃপেনবাবুকে বলেছেন যে রাত্রে আপনি যে বাজনা শুনেছেন তা অপূর্ব এবং অতুলনীয়। কে আপনাকে এসব বিশেষণ প্রয়োগ করতে বলেছে? যা জানেন না বা যা বোঝেন না তা নিয়ে আমাদের জমিদারিতে দয়া করে কোনো কথা বলবেন না। আমি কোনো রকম বাচালতা সহ্য করতে রাজি নই। অর্থাৎ রঙ্গলাল ভয় দেখিয়ে আমাকে চুপ করাতে চাইছেন, কিন্তু অত সহজে ভয় আমি কোনোদিনই পাইনি। তাই সহজভাবেই বললাম, রঙ্গলাল বাবু, আপনার বয়স আমার চেয়ে অনেক বেশি সন্দেহ নেই, কিন্তু যে শাস্ত্রে আপনার শিক্ষা মাত্র 2 বছরের আর সাধনা 8 বছরের, সেখানে আমার জমার দিকে পাল্লা কিন্তু অনেক ভারী। আমি তারাদাস গোস্বামীর কাছে ধ্রুপদ আর ধামার শিখেছি 8 বছর, আর ওস্তাদ ওয়াহিদুল্লাহর কাছে খেয়াল, তারানা আর ঠুংরির শিক্ষা চলেছে, তাও কেননা বছর 4 হবে। সেক্ষেত্রে কোনো বাজনার ব্যাপারে আমি কি বিশেষণ প্রয়োগ করব তার বিচার আপনি বোধহয় করতে পারেন না, তাই না? আপনি বাচালতা সহ্য করতে পারুন বা না পারুন, যে সুর আমি গত 2 রাত আপনার ঘরের বাইরে দাঁড়িয়ে শুনেছি তা যে অপূর্ব এবং অতুলনীয় তা আমি বলবই। আর সে সুরের সৃষ্টিকর্তা যদি আপনি হন, তাহলে চিরকাল আপনার পায়ে সশ্রদ্ধ নমস্কার জানাবো। আমি আশঙ্কা করেছিলাম আমার উকিল বক্তৃতা শুনে রঙ্গলাল তেলে বেগুনে জ্বলে উঠবেন, কিন্তু তা হলো না। ভদ্রলোক আবার তাকিয়ায় ঠেস দিয়ে আর হয়ে পড়লেন। বিষণ্ণ হেসে বললেন, আচ্ছা, মেনে নিলাম আপনি পণ্ডিত ব্যক্তি, কিন্তু তাহলে বলুন তো, মাত্র 2 বছরের শিক্ষা যার, সে কি অপূর্ব বা অতুলনীয় সুর সৃষ্টিতে সক্ষম? আমি আবার হেসে বললাম, আপনার 8 বছরের নিরলস সাধনার কথাও আমি জানি রঙ্গলাল বাবু। রঙ্গলাল বাবু আবারও একই সুরে বললেন, সবই তো জানেন দেখছি, শুধু এই কথাটাই জানেন না যে এ ব্যাপারে আমি কোনো রকম কথাবার্তা বা আলোচনা পছন্দ করি না, যা আমার একান্ত ব্যক্তিগত। সেটা আমারই থাক না। এবার কিন্তু আমার হাসি বন্ধ হলো। রঙ্গলালের বলার মধ্যে এমন একটা অসহায় আর্ত অনুরোধ ছিল যে আমি কিছুটা অভিভূত না হয়ে পারলাম না। বললাম, বেশ, আপনি যদি এ ব্যাপারে কোনো আলোচনা পছন্দ না করেন, না হয় তা নাই করা যাবে, কিন্তু এভাবে নিজেকে লুকিয়ে রাখছেন কেন? তাতে আপনার লাভ কি? রঙ্গলাল এই প্রশ্নের জবাব দিলেন না। কিছুক্ষণ চুপ করে থেকে পাল্টা প্রশ্ন করলেন, আমার বাজনা আপনার ভালো লেগেছে, তাই না? কতটা ভালো? আমি একটু আশ্চর্য হয়ে বললাম, অত্যন্ত ভালো, অসাধারণ। কিন্তু এ প্রশ্ন কেন? রঙ্গলাল আবার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনার কৌতূহল নিবারণ করার ক্ষমতা আমার নেই চিত্তপ্রসাদ বাবু। করতে পারলে হয়তো ভালোই হতো, কিন্তু তা হওয়ার নয়। যা চলছে তাই চলাই ভালো। হয়তো তাতে আপনার
ঔৎসুক্য কমবে না, কিন্তু আপনার মঙ্গলই হবে। এরপর আর কোনো প্রশ্নেরই জবাব পাইনি সেদিন। কেন তিনি আমার কৌতূহল মেটাতে পারবেন না এবং না মিটলে কেনই বা আমার জন্য মঙ্গল, তার তখন জানা হলো না। যদি জানতাম যে রঙ্গলাল যা বলছেন তা অসত্য বা কোনো কিছু চেপে যাবার উদ্দেশ্য নয়, তাহলে হয়তো আর এগোতাম না। কিন্তু তা তো হলো না। ওর গোপনীয়তা, অনাবশ্যক ভয়, কোনো কিছুর আশঙ্কা এবং সকলকে এড়িয়ে চলার চেষ্টা, সব কিছু মিলে আমার মনের মধ্যে একটা অদম্য কৌতূহল জাগিয়ে তুলল। তার উপর আমার উকিল সত্তা বারংবার বলতে লাগলো, এত সবের পেছনে নিশ্চয়ই কোনো অসামাজিক বা অনৈসর্গিক পাপ লুকিয়ে আছে। আজ ভাবি, আমার উকিল আমিটাকে যদি তখন দমিয়ে রাখতে পারতাম, হয়তো তাহলে ভালোই হতো। সে রাত্রে স্বভাবতই ঘুমবো না বলে স্থির করে ফেললাম। মাথার কাছে একটা হ্যারিকেন লণ্ঠন জেলে সখারাম গণেশ দেউস্করের দেশের কথা পড়তে শুরু করে দিলাম। রঙ্গলাল যে কখন উপরে গেলেন টের পাইনি। হঠাৎ সেতারের ঝংকারে চমক ভাঙল। নৃপেনবাবুর কথা মনে পড়ল। সেতার বাজার তো কথা নয়। আর তারপর সেই ঝংকারের ভেতর থেকে ধীরে ধীরে রূপ নিল মারোয়া। আমি নেশাগ্রস্তের মতো শুয়ে শুয়ে সেই অপূর্ব সুরের তরঙ্গে ডুবে যেতে লাগলাম। আবার নৃপেনবাবুর কথা মনে পড়ল। যে 4টে রাগের তিনি নাম করেছিলেন, এটি তো তাদের একটিও নয়। কিন্তু আশ্চর্য হওয়ার সেদিন আরও বাকি ছিল। কখন যেন মারোয়া শেষ হয়ে গেল। গভীর রাত্রে ওপরের ঘর থেকে গুঞ্জরিত হয়ে এলো এক অশ্রুতপূর্ব সুর। আমার মনে হলো কানাড়ার কোনো একটা বিশেষ রূপ, কিন্তু কী রূপ তা বুঝতে পারলাম না। কৌশিকী কানাড়া নামটির সঙ্গে আমার পরিচয় হয় বহু বছর পরে কলকাতায়। তবে নামটা না জানা থাকলেই বা কি, অমন আশ্চর্য সমস্ত অনুভূতি অবশ করা সুর যে হতে পারে তা আমার আগে জানা ছিল না। আমি আচ্ছন্ন হয়ে সেই সুরের মাধুর্যে ডুবে যেতে লাগলাম। তারপর সারা রাত ধরে চলল আরও কত সুরের বিস্তার। তাদের একটিও নৃপেনবাবুর দেওয়া লিস্টের অন্তর্ভুক্ত নয়। রাত শেষ হল ললিতের মধ্যে দিয়ে। আমি তৃপ্ত মুগ্ধ মনে বাইরে এসে দাঁড়ালাম। জীবনে খুব কম সময়েই নিজেকে অমন সমৃদ্ধ আর পরিপূর্ণ বলে মনে হয়েছে। ভেবেছিলাম রঙ্গলাল রোজগারের মতো সেদিনও আমার সঙ্গে বাক্যলাপ না করে নিচে চলে যাবেন। তাই আলসের ওপর ভর দিয়ে পূবের আকাশে অপসৃয়মান অন্ধকারের দিকে তাকিয়েছিলাম। কিন্তু রঙ্গলালের পায়ের শব্দ নিচে যাওয়ার সিঁড়ির দিকে না গিয়ে আমার পেছনে এসে থামল। আমি ঘুরে দাঁড়ালাম তার দিকে। রঙ্গলাল একটু কুণ্ঠিত হাসি হাসলেন, বললেন, আজ কীরকম শুনলেন? আমি বললাম, এটা নিতান্তই অবান্তর প্রশ্ন রঙ্গলাল বাবু। যা শুনেছি তা অতুলনীয়, এ এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। রঙ্গলাল লোভার্ত অথচ কাতর দৃষ্টিতে আমার দিকে চেয়ে বললেন, আমার বাজনা আপনার কাছে অতুলনীয়, অবিস্মরণীয় বলে মনে হয়েছে? আমি বললাম, হ্যাঁ রঙ্গলাল বাবু, আপনি বিশ্বাস করুন, আপনার মতো ধনী আজ আমাদের দেশে বড় বেশি নেই। আপনি এই পরিবেশের বাইরে এসে দাঁড়ান, দেখবেন সমস্ত দেশ আপনাকে কতখানি সম্মান দেয়।
রঙ্গলাল করুণ হাসলেন, বললেন, না, তা হয় না চিত্তপ্রসাদ বাবু। আমি অধৈর্য হয়ে বললাম, কেন হয় না?